সো কেউ যদি আচ্ছা, সবাইকে স্বাগতম বাংলায় কোয়ান্টাম কম্পিউটিং নিয়মিত সভা। আজকে অক্টোবরের 30 তারিখ। সো আমরা কথা বলছিলাম হচ্ছে তুরবাসুর এবং সাজ্জাদ কোথায় গেলে ভালো হয়। তো যদি তুরবাসু তুমি যদি এই মানে হিডেন সাবগ্রুপ অ্যালগরিদম নিয়ে কাজ করতে চাও, আমি শিওর এর বাইরে অনেক লোক আছে। আমার কাছে যে লোকের কাজ সবচেয়ে ভালো লাগে সে হচ্ছে এই লোক গ্রেগ কুপারবার্গ। ইস্যু যেটা সেটা হচ্ছে হিডেন সাবগ্রুপ অ্যালগরিদম এমন একটা জিনিস যে এইটাতে তো মানে সাপোজ এটাতে তোমার থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্স, ম্যাথমেটিক্স এবং ফিজিক্স তিনটারই কাজ আছে, রাইট? রাইট। এইখানে কিন্তু মেইন চ্যালেঞ্জটা হচ্ছে ম্যাথমেটিক্স থেকে আসে। মেইন চ্যালেঞ্জটা ফিজিক্স থেকে অতটা আসে না, কিছুটা কম্পিউটার সায়েন্স থেকে আসতে পারে, কিন্তু মেইনলি এটা হচ্ছে ম্যাথমেটিক্সের টপিক, ঠিক আছে? সো আইডিয়ালি তোমার অ্যাডভাইজার যদি প্রফেশনাল ম্যাথমেটিশিয়ান না হয়, তাহলে হয়তো তোমাকে অন্য কোথাও থেকে হেল্প লাগতে পারে। কারণ মানে যেমন আমি এটাতে কেন কমফোর্টেবল ছিলাম, কারণ আমার প্রফেসর হচ্ছে, যদিও সে কম্পিউটার সায়েন্সের প্রফেসর, সে তো আসলে অ্যাকচুয়ালি ম্যাথমেটিশিয়ান, সে হচ্ছে টপোলজিস্ট। সো সো কাজেই আমি ওর সাইড মানে ম্যাথমেটিক্সের সাইডে যা সাহায্য দরকার আমার অন্য কোথাও যেতে হয় না, রাইট? তার কাছ থেকে পেয়েছি। তো আমি ওইটাই চিন্তা করছি যে মানে খুবই সিরিয়াস টাইপের ম্যাথমেটিশিয়ান না হলে তোমার সুপারভাইজার, তোমাকে ডেফিনেটলি একটা কো সুপারভাইজার লাগবে, যে তোমাকে গ্রুপ থিওরি, রিং থিওরি, ক্যারেক্টার থিওরি এগুলো শিখাবে। নট অনলি দ্যাট, মানে অনেক সময় হয়তো তুমি জানো না একটা রেজাল্ট, সে জানে, তখন সে বলবো যে এটা ইউজ না করো, এটা করো, এরকম আর কি। তো এটা একটু বুঝে শুনে করো। সো একটা হচ্ছে এটা, এই আমি দুইজনের কথা বলি। একটা হচ্ছে গ্রেগ কুপারবার্গ, সে এখনো হিডেন সাবগ্রুপ থিওরি নিয়ে কাজ করছে, কাজে অফকোর্স সে। আমি দেখি ক্রিস মুরকে কই পাওয়া যায়। সে তো ছিল সেন্টা ফে ইনস্টিটিউটে, কিন্তু সেন্টা ফে ইনস্টিটিউটে কি পিএইচডি স্টুডেন্ট নাই কি না এটা আমি শিওর না। সো এ হচ্ছে, আমি এটাও লিঙ্ক দেই। সো এরা দুইজন হচ্ছে মেইনলি কাজ করে, বাট তুমি চাইলে অ্যান্ড্রু চাইল্ডসের সাথেও কাজ করতে পারো। অ্যান্ড্রু চাইল্ডস তো তুমি চিনোই। অ্যান্ড্রু চাইল্ডস, প্রফেসর চাইল্ডস কি এখনো পিএইচডি স্টুডেন্ট নেন? কেন নেবে না? কেন না, 9 পোস্টডকের সঙ্গে শুধু কাজ করতে পারেন উনি। না, ও অ্যান্ড্রু না, আমার কথা চাইল্ডস। মানে ওর রিসেন্টলি তো আরো টাকা পয়সা পেয়েছে, মানে ও দেখি আমি এখানে কারেন্ট স্টুডেন্ট, না এগুলো কারেন্ট স্টুডেন্ট এই মুহূর্তেই তো আছে 1 2 3 4 5 5টা। তো এডি তো পাশ করে গেল, ওটা আপডেট করে নাই। হ্যাঁ, এখানে নিচ্ছে তো, এই যে পোস্টডক পিএইচডি দুইটাই নিচ্ছে। এই যে লেখা আছে ইনফরমেশন ফর প্রসপেক্টিভ স্টুডেন্টস ইন পোস্টডক্স, এখানে লেখা আছে। ঠিক আছে। সো আর ওর কোথায় কোথায় অ্যাপয়েন্টমেন্ট আছে? কম্পিউটার সায়েন্সে না? ও আচ্ছা, সে বাট ইয়া ওটা একটু দেখো চিন্তা করে। তারপর সেন্টার ফর ইনস্টিটিউট মনে হয় না পিএইচডি নেয়, মানে না না না। তো ক্রিস মুরের কি কোনো জয়েন্ট অ্যাপয়েন্টমেন্ট আছে কোনো ইউনিভার্সিটিতে? এটা দেখি তাহলে। আমি সেটাই দেখছি আমি। তুই আরেকটা কোথায় চুজ করছিস তোর বসু? আর এটা ইউ মিশিগান। ইউ নো হোয়াট, যদি তুমি মানে খুবই ম্যাথমেটিক্যাল অ্যালাইন কাজ করতে চাও, এই লোকটাকে আমার খুবই জোস লাগে, এবং সে মানুষ হিসেবে আমার কাছে সবসময় খুবই ভালো মনে হয়েছে, কার্ল মিলার। হ্যাঁ, ইউ শুড চেক হিম আউট। আমি সে যখন পোস্টডক ছিল তখন থেকে আমি তাকে ফলো করতেছি। বাট সে তখন হয়তো একটু ক্রিপ্টোগ্রাফি দিয়ে কাজ করতে হতে পারে আর কি। না না, আমার কোনো প্রবলেম নেই ভাই। আমি কি আমার এসওপি দেখাবো? ইয়া প্লিজ, ইয়া শিওর, হোয়াই নট। আচ্ছা, আমি লিংক দিচ্ছি, তাহলে আপনার সুবিধা হবে। ভিউ লিংকটা দিই। আচ্ছা, কার্ল মিলারকে আমি দেখেছিলাম। কার্ল মিলারকে ইজ রিয়েলি নাইস। আর তোর ভালো নিউজটা কি ভালো নিউজটা? আচ্ছা, ভালো নিউজটা আমি একটু বলে দিই। আর একটা আবদারও আছে তার সাথে একটু অ্যাটাচড। কয়টা কিউবিট লাগবে বলো?
না সেটা নয়, সেটা অবদান নয়। একটা হচ্ছে ভালো নিউজটা হচ্ছে যে আপনি যেটা আমাদের করতে বলেছিলেন সেই কিউএওয়ে দিয়ে যে গ্রাফ আইসোমরফিজম, ওটা শুধু কিউএওয়ে দিয়ে নয়, ওটা ইভেন ভিকিউই দিয়েও হয়ে গেছে আমাদের। কি এদের মানে আবার বলো, আমি বুঝিনি, সরি একটু গ্রাফ repeat- আইসোমরফিজম যে কিউবো প্রবলেমটা আছে, হ্যাঁ হ্যাঁ আপনি বলেছিলেন সেই কিউএওয়েটা দিয়েও আমরা ইমপ্লিমেন্ট করে দিয়েছি, ওকে। অ্যান্ড ভিকিউই দিয়েও আমরা করে দিয়েছি ওটা। ইউ কিউই মাস্ট কিউএওয়ে ইউ মাস্ট পাবলিশ ইট, অ্যান্ড নট অনলি দ্যাট, আমি সাজেস্ট করবো তোমরা এটা এক্সপেরিমেন্টালিও দেখো যদি তোমাদের হাতে এনাফ সময় থাকে। হ্যাঁ, আমার আমার তো মানে বেশি সময় লাগছে না। এরপরে যেটা আমরা করব, আমরা ভেবেছি যে উই হ্যাভ ডান ইট ফর নট, মানে হিউজ গ্রাফস এর জন্য তো দেখানো যায় না, মানে আমরা 5টা গ্রাফস নোডের গ্রাফ দিয়ে আমরা দেখাতে পারছি। এবার আমরা যেটা করব যে আমাদের কাছে 3টে গ্রাফ আইসোমরফিজমের ফর্মুলেশন আছে। একটা হচ্ছে আপনার, একটা হচ্ছে কালুডের, আর একটা হচ্ছে আরেকজনের। তো আমার নাম মনে নেই আরেকজন কারণ। তো যাই হোক, ওখানে আমরা দেখতে চলেছি যেটা এখন, যে কিউএওয়ে দিয়ে আর ভিকিউই দিয়ে কোনটা বেশি নয়েজ রেজিলিয়েন্ট। এবার নয়েজ রেজিলিয়েন্সটা আমরা বেঞ্চমার্ক করছি এগেইনস্ট আইবিএম ম্যানহাটনের নয়েজ মডেল দিয়ে। ইটস অ্যামেজিং, খুবই ভালো। আর এটা তো হয়ে গেলে তো আপনাকে পাঠাবো। আর আর আবদারটা কর, হলো, আবদারটা কর। আবদারটা হলো যদি আপনি জয়েন্ট অথারশিপ নেন। ও, জয়েন্ট অথরশিপ, ওটা ওটা তাহলে আমি একটু জিজ্ঞেস করে নেই যে মানে বেসিক্যালি আমার বসের সাথে জিজ্ঞেস করতে হবে, কারণ টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে আইবিএম যখন কোনো কাজ করে ওখানে তো ওই যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইটের একটা ব্যাপার থাকে। আচ্ছা, হ্যাঁ, এবং শুধু তাই না, মানে আমাকে কোনো কিছুতে রাখলে ওই পেপার পাবলিকলি দেখানোর আগে তোমার অ্যাটলিস্ট 3 সপ্তাহের একটা আইপি রিভিউ হয়। ওকে। সো যে কোনো কিছু, যেমন আমার সামনে যেগুলো পেপার আসতেছে ওগুলো সবকিছু রেডি করার পরেও আবার 3 সপ্তাহ লাগবে হচ্ছে রিভিউ করতে। সো আর আরেকটা ব্যাপার হচ্ছে এখন পর্যন্ত আমি কোনো কন্ট্রিবিউশন দেই নাই। সো না, আপনি তো কি বলছেন, এটা এটা আমি মানতেই পারলাম না। আপনি কোনো কন্ট্রিবিউশন, আপনিই তো প্রথমে বললেন যে না এটা করে দেখা যেতে পারে, এটাই কি কন্ট্রিবিউশন নয়? আর আর ও আর ইয়া, একজন অ্যাডভাইজার কি করে? সো এই কন্ট্রিবিউশনের জন্য কিন্তু অ্যাডভাইজার কোঅথর হয় না। এই কন্ট্রিবিউশনের জন্য যেটা হয় সেটা হচ্ছে অ্যাডভাইজার ওই অ্যাকনোলেজমেন্টে এটা স্পেসিফিকলি তুই না মেনশন করতে না না পারো যে না 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 না। না না, আমি 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 তোমাদেরকে এখনই না বলে দিচ্ছি না। আমি আমি যেটা দেখবো সেটা হচ্ছে তাহলে আমাকে ওই যে তোমাদের হোয়াট এভার ড্রাফট আছে ওইটা লিঙ্ক দাও, আমি একটু ডাবল চেক করি, প্লাস হচ্ছে আমি একটু আমার অফিসে চেক করে দেখি যে আমাদের এরকম পলিসিটা কি। ঠিক আছে, এটাই আর কি। আমরা আমাদের ড্রাফট তো এখনো রেডি নেই, বিকজ এখনো আমাদের জিনিসগুলো চলছে, ভিকিউ গুলো অনেক সময় লাগছে, চলছে। আর আপনাকে তো এমনিতেও পাঠাবো ওই যেগুলো কোয়ান্টাম কম্পিউটারে চালানোর জন্য ভিকিউ আর কিউ এটা, এন্ড তারপরে আমরা দেখতে পারবো যে নয়েজ মডেলস কেমন। কিন্তু অনেক কটা নাম্বার অফ সিমুলেশনস, তো একটুখানি ওটার জন্য 1 সপ্তাহ মনে নেবো, কারণ কি ডিফারেন্ট টাইপস অফ গ্রাফস এর জন্য আমরা দেখাতে চলেছি। মানে ধরুন একটা হচ্ছে ওয়েল কানেক্টেড গ্রাফ, মানে শেরিংটন ফিটজপ্যাট্রিক এর মতো, আর একটা হচ্ছে মানে কমপ্লিট গ্রাফ, যেটা বেসিক্যালি, এন্ড যদি 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 পুরোটা কমপ্লিট না হয়, কোনোটা ধরুন র্যান্ডম কোনো গ্রাফ আমরা জেনারেট করলাম, সেগুলোর জন্য যদি কিরকম কি হয় সেগুলো আমরা দেখাতে চলি। ও, তাহলে আমি তোমাকে একটু বলি রেগুলার গ্রাফ। নরমালি গ্রাফ আইসোমরফিজমের জন্য সবচেয়ে খতরনাক গ্রাফ হচ্ছে এগুলা। আমি দেখাই লিংক। আমি জানি না এগুলো কমন এনাফ কিউবিট তোমরা পাবে কিনা, বাট এগুলো হচ্ছে সবচাইতে স্ক্যারি গ্রাফ, কেউ যদি গ্রাফ আইসোমরফিজম সলভ করতে চায়। সো দেয়ার ইউ গো। রাইট। By the way, আপনার এই গ্রাফের congratulations, really দেখে impressive. সেদিন হচ্ছে, সরি হ্যাঁ বলো। আচ্ছা, না আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আমি মাঝখানে হচ্ছে নর্থ থিওরি নিয়ে একটু পড়াশোনা করতেছিলাম প্রোটিন ফোল্ডিং এর জন্য আর কি। তো আমি বুঝলাম ব্যাপারটা খুবই ফ্যাসিনেটিং। ফলে আমি যেটা এখন মানে এই মুহূর্তে আমি যেটুকু পারি সেটা হচ্ছে, যেমন ধরেন কোনো একটা নট দিলে সেটা থেকে আমি আলেকজান্ডার পলিনোমিয়াল বা কর্নার পলিনোমিয়াল এগুলো আমি বের করতে পারি। এগুলো খুব মজা না? আমার তো এগুলো খুবই মজা লাগে। হ্যাঁ, খুবই ফ্যাসিনেটিং। আমি খুব মজা পাইছি। আমি সবসময় এটা নিয়ে আগ্রহী ছিলাম। সো আই এম সুপার গ্ল্যাড যে এটা করার জন্য আমি এখন গ্রান্ট পাইছি না, কারণ না হলে নিজের অবসর সময় করার চাইতে চাকরি হিসেবে না, ওটা খুবই ভালো লাগে আমার কাছে।
সো আমি সুপার হ্যাপি যেগুলো আমি এখন পড়ার কারণে পয়সা পাবো। হ্যাঁ, আমি এবং আরো মজা পাইছি যে হচ্ছে আমি যখন জ্যানাস পড়তেছিলাম, জ্যানাস 1 2 3 কিভাবে হচ্ছে সবগুলো একটা কমন জ্যানাসের মধ্যে পড়ে, এগুলো সবই পড়তেছিলাম। তো আমি চিন্তা করতেছিলাম যে আপনি মনে বলতেছিলেন যে হচ্ছে এটা প্রোটিন ফোল্ডিং এর জন্য এই নটটা খুবই একটা মানে ভালো একটা জিনিস বা ভালো একটা অ্যাপ্রোচ হইতে পারে। তো আমি মানে একটু ঘাটাঘাটি করলাম যে হচ্ছে একটা কমপ্লিকেটেড 3D কে ওরা যেটা করতেছে সেটা হচ্ছে হয়তো কোনো 5-1 নট বা 6-1 নট বা 7-1 নটে হচ্ছে ওরা কনভার্ট করতেছে আর কি। তো আমার এই মুহূর্তে কনফিউশনের যে জায়গাটা বা আমি যে জিনিসটা নিয়ে এখন একটু স্ট্রাগল করতেছি সেটা হচ্ছে এত কমপ্লিকেটেড একটা 3D প্রোটিন মানে স্ট্রাকচারকে ওরা হচ্ছে এই যে 5-1 বা 3-1 মানে ফিগার 8 নট বা হচ্ছে এই যে নট গুলোতে যে কনভার্ট করতেছে, এটা টেকনিক আছে কোনো? আমি এই টেকনিক গুলো খুঁজে পাচ্ছি না আসলে। আমি সব জায়গায় দেখতেছি ওরা খালি বলতেছে যে এটা কনভার্ট করা যাবে বা কনভার্ট করা হচ্ছে, এরকম কিছু আর কি। তুমি কি রেড মিস্টার মুভির সাথে ফ্যামিলিয়ার? এক্স্যাক্টলি, আমি এটা পড়ছি, কালারেবিলিটি যেটা আর কি, যে হ্যাঁ হ্যাঁ না না, ওই যে 3টা রেড মিস্টার মুভ আছে ওটার সাথে ফ্যামিলিয়ার? মানে ওই যে মানে কি বলে 1 মাইনাস টি তারপরে টি যে 1 থাকে সেটা না নাকি? না 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 না, আমি দেখাই তোমাকে, সরি। আমি অ্যাকচুয়ালি ইউ নো হোয়াট, আমি তোমাকে এখন এখানেই দেখাই। হাউ অ্যাবাউট দ্যাট? হ্যাঁ নর্থ থিওরি আমার ভালোবাসার জায়গা, কারণ পিএইচডিতে ঢোকার পরে আমার প্রথম পাবলিকেশন ছিল নর্থ থিওরিতে, তো এই কারণে আমার খুব ভালো লাগে। না, আমি খুবই মজা পেয়েছি আসলে নর্থ থিওরি করে আসলে দেখলাম। হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ এই যে টুইস্ট করে হ্যাঁ এটা ফ্যামিলিয়ার, আমি ফ্যামিলিয়ার। ও, তুমি এটার সাথে ফ্যামিলিয়ার, রাইট? সো কেউ যখন বলে কনভার্ট করে, সেটা যেটা বলতে আছে সেটা হচ্ছে এনি ফাইনাইট সিকোয়েন্স অফ দিস মুভস, ঠিক আছে? এটার মাধ্যমে তুমি একটা নটের শেপ চেঞ্জ করতে পারবে উইদাউট চেঞ্জিং দ্য ইনভেরিয়েন্ট। অর্থাৎ নটটা আসলে অ্যাকচুয়ালি সেমই থাকবে, পলিনোমিয়ালটা সেম থাকবে, তুমি খালি হয়তো ভিজুয়ালি বা 3D ওরিয়েন্টেশন চেঞ্জ হবে। ইস্যু যেটা সেটা হচ্ছে একটা নটকে তার ক্যানোনিক্যাল ফর্মে নিয়ে আসতে জেনারেলি কতটা নট রেড মিস্টার মুভ লাগবে, এই কোয়েশ্চেনটা ইটসেলফ ইজ এনপি হার্ড। নট অনলি দ্যাট, ইভেন তার চেয়েও ইজি একটা কোয়েশ্চেন আছে, অ্যাকচুয়ালি ইজি না, সেম লেভেলের। একটা নট কি আসলে নট নাকি আননট, মানে এটা কি নট নাকি এটা একটা সার্কেল, সে অর্থাৎ সেটাও বের করাটা এনপি হার্ড প্রবলেম। ইটস এ ভেরি হার্ড প্রবলেম। আমি একটা কমেন্ট করি যে আমি যদি ভুলভাল না বলে থাকি, ব্যাপারটা এরকম হয় যে একটা রেড মাস্টার মুভ একটা ফাইনাইট নাম্বার অফ সিকোয়েন্স দিয়ে যদি আমি হচ্ছে প্রমাণ করতে পারি যে এই নট থেকে আমি আননটে যেতে পারতেছি না, দেন ইটস ওকে, সামথিং লাইক দিস। কারেক্ট, রাইট, এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। তো এবং এটা মনে হয় প্রুফ যে আমি একটা ফাইনাইট সিকোয়েন্সের মধ্যে যদি আমি হচ্ছে আননট করতে না পারি, মানে হচ্ছে দেন ইটস ওকে, রাইট? ইয়েস ইয়েস ইয়েস। মানে তাহলে প্রোটিনের জন্য কনফিউশনের জায়গাটা কোনটা, যে হচ্ছে আমার কি অনেক লম্বা টাইম হচ্ছে এই, বা আই মিন অনেকবার এই রেড মাস্টার মুভগুলো করতে হচ্ছে? না, অনেকবারই হয়তো, ধরো প্রোটিনের রেসিডিউর সংখ্যা হচ্ছে n, ঠিক আছে? এখন যেটা ইস্যু সেটা হচ্ছে যে এখন ওই প্রোটিনটার পলিনোমিয়াল কি, সেটা বের করাটা হয়ে যাচ্ছে সাম কনস্ট্যান্ট টু দি পাওয়ার n, অর্থাৎ এক্সপোনেনশিয়াল। দ্যাটস ওয়াই দেয়ার ইজ নো এফিশিয়েন্ট অ্যালগরিদম। ডাজ ইট মেক সেন্স? আমি বুঝতে পারছি যে হচ্ছে, হ্যাঁ এটা আমি বুঝছি আর কি, মানে এটা আমি বুঝছি। তাহলে অ্যাপ্রোচটা কি হবে আসলে? অ্যাপ্রোচটা সাম কাইন্ড অফ অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম। টিপিক্যালি PTAS নামে একটা থিওরিটিক্যাল কম্পিউটার সায়েন্সের অ্যাপ্রক্সিমেশন থিওরিতে একটা ফ্রেমওয়ার্ক আছে, এটাকে বলে PTAS ফ্রেমওয়ার্ক, পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম। তো তোমাকে তখন পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিমের মধ্যে কোনো একটা অ্যালগরিদম তৈরি করতে হবে যেটা কিনা অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম, এক্সাক্ট অ্যালগরিদম না। যেমন ধরো তুমি যখন স্যাটিসফায়াবিলিটি করো, বেস্ট এক্সাক্ট অ্যালগরিদম হচ্ছে DPLL অ্যালগরিদম, বাট তুমি যদি PTAS ফ্রেমওয়ার্কের আন্ডারে থাকো তাহলে পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেট অ্যালগরিদম আছে। ওকে ওকে। DPLL তো এক্সপোনেনশিয়াল অ্যালগরিদম, তো কারণ এটা এক্সাক্ট অ্যালগরিদম এবং এটা এক্সপোনেনশিয়াল, কারেক্ট। আচ্ছা, মানে তাহলে মানে আমার যে এখন তাহলে প্রশ্নটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে মানে
পিটি মানে যে জিনিসটা বলেন পলিনোমিয়াল আমি দেখাই তোমাদেরকে ইউ নো হোয়াট আমি তোমাদেরকে ইফ ইউ ডোন্ট মাইন্ড আমি আমার একটা ছোট্ট স্লাইড দেখাই প্রিভিউ এটা অ্যাকচুয়ালি আমি গতকাল টকে ব্যবহার করেছি একটা ফ্রেমওয়ার্ক দেখাচ্ছি আমি ইয়েস পাওয়া গেছে আমি এবার স্টপ শেয়ারিং দিয়ে এক্সকিউজ মি তার আগে আমি এটা ছোট প্রশ্ন করতে পারি কি প্লিজ আমরা যখনই আপনি একটা এনপি হার্ড প্রবলেম বা এনপি কমপ্লিট প্রবলেমকে আমি একটা অ্যাপ্রক্সিমেট সলিউশন দিচ্ছি এইটা what is the implication of an approximate solution and মানে একটাকে বিকিউপি তে পাঠিয়ে দেওয়া মানে দুটোর মধ্যে মানে obviously বিকিউপি তে পাঠিয়ে দেওয়া is better but what মানে how big is the difference? Well, good question actually. So here is the thing, right? এটা হচ্ছে হায়ারার্কি যেখানে আমরা এক্সাক্ট অ্যালগরিদম নিয়ে কথা বলছি, রাইট? এক্সাক্ট সলিউশন নিয়ে কথা বলছি এখানে, কারেক্ট? সো সলিউশনের কোয়ালিটিটা এখানে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সলিউশনটা এক্সাক্ট। সো তুমি যেটা দেখছো, আমি একটা লাল রঙের একটা বর্ডার দিয়ে একটা এরিয়া মার্ক করেছি, এটা কি দেখা যাচ্ছে? হ্যাঁ কিউএমএ তো না, ওইটা না, একটা লাল মানে বিকিউপির ভিতরে একটা। হ্যাঁ, তুমি যে খেয়াল করে দেখবা এটা পি কে টাচ করেছে, মেইনলি বিকিউপি, আবার একটু করে এনপির মধ্যেও আছে। ওকে, সো এই এরিয়াটার প্রবলেম যেগুলো, সেগুলোকে যদি তুমি তুমি যদি ওইটুকু বাদ দাও যে না আমার এক্সাক্ট হতে হবে না, আমার সলিউশনের কোয়ালিটি মেনটেন করার জন্য আমি একটা প্যারামিটার নতুন ইন্ট্রোডিউস করব যেটাকে বলে অ্যাপ্রক্সিমেশন রেশিও, তাহলে আমরা চলে আসি এখানে। এবং এখানে এখন দেখো FPTS, ফুললি পলিনোমিয়াল টাইম অ্যাপ্রক্সিমেশন স্কিম, PTAS এন্ড সো অন, অ্যাপ্রক্সিমেট, এক্সপোনেনশিয়াল অ্যাপ্রক্সিমেট। তো ওখানে অনেকগুলো হায়ারার্কি আছে। সো আমি প্রথমে সাজ্জাদেরটা দেই, সেটা হচ্ছে এটা হচ্ছে সেই হায়ারার্কি। আর তোমার প্রশ্নটা হচ্ছে এখানে আমরা কোয়ালিটেটিভলি কি চেঞ্জ করি, আমরা যে কি তখন অ্যাপ্রক্সিমেশনের কোয়ালিটি কতটুকু কম ভালো হচ্ছে বা খারাপ হচ্ছে সেটার জন্য একটা নতুন প্যারামিটার ইন্ট্রোডিউস করি। এবং তখন হচ্ছে হ্যাঁ তুমি এখন হচ্ছে ফার্স্ট অ্যালগরিদম পাচ্ছ, বাট দেয়ার ইজ নো গ্যারান্টি ফর এক্সাক্টনেস নাও, and not only that you have a way to measure the quality of approximation. আমি কি প্রশ্নের উত্তর দিতে পারছি? মানে সেকেন্ড পার্টটা মনে হয় পূর্ববাসী ছিল, রাইট? ওকে, মানে ওটা আমি ঠিক ভালো বুঝিনি অবশ্য, সরি এটা আমারই দোষ। আমি একটু সো বেসিক্যালি ধরো তুমি যখন বিকিউপি সংজ্ঞায়িত করো, বিকিউপি বা এই ধরনের আগের বিভিন্ন ধরনের কমপ্লেক্সিটি ক্লাসগুলো যখন তুমি সংজ্ঞা দাও, ওখানে কিন্তু কোথাও সলিউশনের কোয়ালিটি ভালো কি খারাপ সেটার লেভেল নির্ধারণের জন্য কোনো প্যারামিটার কিন্তু ইউজ করো না। তোমরা যা বলো যে এত পার্সেন্ট টাইম এটা সলিউশন দিচ্ছে, এত পার্সেন্ট টাইম এটা সলিউশন দিচ্ছে না, রাইট? ঠিক কিনা? এটুকু কি তোমরা এগ্রি করো? ওকে। কিন্তু তুমি যখন নিচের স্লাইডে যাও, এখানে এখন তুমি কিন্তু অ্যাকচুয়ালি একটা এক্সট্রা প্যারামিটার ইন্ট্রোডিউস করো, যেটা দিয়ে তুমি বলো যে আমার অপটিমাল সলিউশনের থেকে আমার এই অ্যালগরিদমের সলিউশন কতটুকু দূরে বা কতটুকু কাছে, ওই এক্সট্রা প্যারামিটার। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, আমি বুঝছি আর কি। ওকে ওকে, এই আর কি। ওকে, আচ্ছা তাহলে মানে প্রোটিন ফোল্ডিং এর জন্য এই সাজ্জাদ রিলেটেড আমি মানে সাজ্জাদ হ্যালো, শুনতে পাচ্ছো? হ্যাঁ। সো যেহেতু তুমি কনডেন্স ম্যাটারের কথা বলেছো, আমি ভুলে যাওয়ার আগে তোমাকে একটা দুইটা জায়গা বলি যেখানে কিনা অ্যাকচুয়ালি এই কনডেন্স ম্যাটার নিয়ে কাজ হয়। সো কলেজ পার্কে কিন্তু কনডেন্স ম্যাটারের জন্য একটা সেপারেট ইনস্টিটিউটই আছে, খুবই ফেমাস। ঠিক আছে, CMTC, আমি লিঙ্ক দিলাম। আর হচ্ছে আমাদের এখানে আমি জানি না তুমি জিমি ফ্রিরিক্সের নাম শুনেছো কিনা, আমাদের এখানে আই থিঙ্ক সে হচ্ছে জর্জ ওয়াশিংটনে। ঠিক আছে, সে কিন্তু কনডেন্স ম্যাটারের লোক,
খুবই ওয়েল নোন, আমি তার লিঙ্কও দিয়ে দিই। মানে কন্ডেন্স মেটার তো সারা আমেরিকাতে প্রচুর লোক আছে, কাজেই কিন্তু আমাদের আশেপাশে হচ্ছে এই দুইজন আছে খুবই ওয়েল নোন আর কি। হ্যাঁ, প্লিজ গো হেড। তো আচ্ছা, মানে প্রশ্ন যেটা ছিল যে হচ্ছে আমি মানে পিটিএস তো জানতাম না, যে হচ্ছে প্রোটিন ফোল্ডিং এর একটা তাহলে অ্যাপ্রক্সিমেট একটা অ্যালগো বের করার চেষ্টা করবো। আমি প্রথমে ভাবছিলাম যে হচ্ছে যেহেতু 3D কমপ্লিকেটেড স্ট্রাকচার গুলো থাকে, তো আমি হয়তো হচ্ছে নট যে থিওরি গুলো আছে যে ওগুলো তো মানে টুইস্টেড করে করে হেডমাস্টার মুখ গুলোতে সরায় সরায় করে নিয়ে এসে পরে হচ্ছে আমি একটা নট বানাবো, ইকুইভ্যালেন্ট ম্যাথমেটিক্যাল একটা নট বানাবো, যেটাকে আমি পরে হচ্ছে কিউবিটে মানে বা মানে একটা পলিনোমিয়াল বের করে আমি বলবো যে এটা ম্যাথমেটিক্যাল অ্যানালাইসিস মানে ইকুইভ্যালেন্ট অ্যানালাইসিস হচ্ছে গিয়ে এই পলিনোমিয়ালটা সামথিং লাইক দিস। মানে আমার অ্যাপ্রোচটা ছিল, চিন্তাটা ছিল এরকম আর কি। তো আমার এখানে একটা প্রশ্ন যে হচ্ছে আমি যেটা ভাবছি এটা মানে এই অ্যাপ্রোচটা ঠিক আছে নাকি? আর আমার মনে হচ্ছে এই অ্যাপ্রোচের সবচেয়ে বড় ভুল যেটা হবে সেটা হচ্ছে যে যেরকম বললাম যে হচ্ছে একটা কমপ্লিকেটেড টুইস্টেড প্রোটিন স্ট্রাকচারকে আমি মানে রেডমাস্টার মুভ দিয়ে আনটুইস্ট করে করে পরে একটা আমি নট বানালাম। তো যেহেতু এটা খুবই ডিফিকাল্ট একটা জিনিস হবে, তো আমার আপনার কথা শুনে মনে হচ্ছে আমার এটার জন্য একটা অ্যাপ্রক্সিমেট পিটিএস এই টাইপের অ্যালগোর মধ্যে নিয়ে এসে করতে হবে আসলে। তো এই রিলেটেড আমার কারেন্ট স্টেট অফ দা আর্ট আমি এখনো খুঁজে পাইনি। আপনি যদি একটা পেপার দিতেন যে যে এই টাইপের কাজ হচ্ছে বা এই মানে প্রসিডিউরটা আমি ফলো করতে পারি, দেন হচ্ছে আমি এত কিছু জানতে পারি। তাহলে আমি এটা চ্যাটে দিব আর কি। ওকে, ঠিক আছে, আমি ওই আমাদের ইয়েতে দিব আর কি। আমি একটু টাইম নিয়ে খুঁজে তোমাকে ডিসকর্ডে দিব আর কি। আচ্ছা, আর প্রথম প্রশ্নটা কি আমার এই অ্যাপ্রোচ মানে এই চিন্তাটা কি ঠিক আছে যে আমি যেভাবে চিন্তা করছি যে হচ্ছে টুইস্টেড পলিনোমিয়াল প্রোটিনটাকে আমি আনটুইস্ট করব, দেন হচ্ছে আমি ওর একটা 3-1 বা 5-1 বা 6-1 বা যেই নটটাই আসে আমি ওই নটটাকে পরে পলিনোমিয়াল করে বলবো যে আমার এই জটিল প্রোটিন 3D স্ট্রাকচারের ইকুইভ্যালেন্ট নট হচ্ছে গিয়ে আই মিন ইকুইভ্যালেন্ট পলিনোমিয়াল হচ্ছে গিয়ে এটা, এবং এটা আমার সলিউশন। মানে আমি এই ক্লেমটা তখন করতে পারবো, রাইট? রাইট। ওকে, তাহলে আমরা ঠিক আছে, গ্রেট। ওকে ভাই, মিন টাইম আমি মনে হয় এসওপি লিংকটা দিছি, এটা যদি একটু দেখতেন কষ্ট করে। হ্যাঁ, ওটা আসার আগে মানে আপনি খুলে রাখুন। আমার একটাই ছোট প্রশ্ন যে উইথ মাই জিআরই স্কোর ইফ আই এম টার্গেটিং ইউএমবিসি মানে মানে আর মানে আমাকে বাদ দিয়ে দেবে না তো? আমার ওটাই হচ্ছে। অফকোর্স না, বাদ দিবে কেন? মানে তোর আমি বলি তুই ইউএমবিসি তে অ্যাপ্লাই কর, তুই আর আমি একসাথে ইউএমবিসি তে যাচ্ছি, দেন শিয়াব ভাই এর সাথে আমরা একসাথে দরকার হলে জয়েন্ট কোলাবোরেশন রিসার্চ করব, ঠিক আছে? তুই ইউএমবিসি তে অ্যাপ্লাই কর, আমিও করতেছি। আমার খুব ভয় হয়ে গেছে যে একদমই না, কি বলবো, মানে 155 নিয়ে যে কোথায় যাব আমি সেটাই একটা খুব ভয়ের জায়গায় এসে গেছে। না আমার তো 308 নিয়েও ভয় হয় ভাই। আমি 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 সিরিয়াসলি লাস্ট এক সপ্তাহ যাবত ঘুমাতে পারি না ঠিক মতো। কি বাজে অবস্থা আমার। না এটা মানে এটা ভালো, এটা খুবই ভালো স্কোর আমার আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী। cool let's see, আমরা একটু ইস্যুতে যাই। মেবি আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই। উইন্ডো এখানেই মনে হবে। ওকে, সো ফার্স্ট দিয়ে কয় পেজ হয়েছে এটা একটু দেখি। ওকে, এই 2 পেজই হয়েছে, আপনি সেদিন বলার পর আমি করতে আসছি। সেটা কি এটা কি তো নিচে কি তোমার নাম সাইন করা দরকার আছে? আমি ঠিক জানি না, বাট আমাকে মানে বললো যে হচ্ছে উপরে যে আপনি যেরকম বলছিলেন না যে হচ্ছে এগুলো ই করে মানে নিচে নামটা লিখলে কি ঠিক থাকে না? আমার সময় আমি এরকম দেখি না, আমি কিউরিয়াস যে এটা কি কোনো সিস্টেম বা কালচারালি চেঞ্জ হয়েছে কিনা। এনিওয়ে লেটস সি। না মানে জাস্ট মানে দেওয়ার জন্য যে হচ্ছে এটা আমি যাতে হারায় না ফেলে। আমি জানি না হারায় নাকি, বাট আমার তাও ডাউট যদি হারায় ফেলে দেন। নো ওয়ারিস। মাই ডিপ, সো তুমি স্টাডি করেছো হচ্ছে তোমার সায়েন্টিফিক ইন্টারেস্ট নিয়ে। ওকে, during the presentation that calibration plate micropulse technique
Here I contacted my bachelor supervisor, Dr. Hamza Frigwell. সো তুমি যখন প্রথম সেন্টেন্সে তুমি যখন বলেছো প্রেজেন্টেশন দিয়েছিলে, এটা কোন লেভেলে? এটা কি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার? ও লেখা আছে তো, থার্ড ইয়ার জুনিয়র, হ্যাঁ লেখা আছে, সরি। ইন মানে এটা হবে আন্ডার হিজ সুপারভিশন, ইন হিজ না। ওকে, আমি এডিট করে দিচ্ছি। আর ইয়ে সো মানে এই যে একটা সেন্টেন্স, ইন মাই সিনিয়র ইয়ার আই কন্ট্যাক্টেড মাই ব্যাচেলর সুপারভাইজার ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল। সো একটা ইস্যু হচ্ছে এমনি র্যান্ডম একটা ইউনিভার্সিটি, মানে ইউএস এর একটা র্যান্ডম ইউনিভার্সিটির প্রফেসর কিন্তু জাফর স্যারকে চিনবে না। সো এখানে ওই নামটা দিয়ে কি কোনো তোমার এক্সট্রা বেনিফিট হচ্ছে? এটা তো ফর শিওর এই মানে স্পেস নিচ্ছে, সো এটা মাথায় রাখো। আর দ্বিতীয়ত হচ্ছে এই লাইনটাতে টেক হোম মেসেজটা কি? এই যে তুমি প্রোঅ্যাক্টিভলি নিজের জন্য একটা প্রজেক্ট পছন্দ করেছো, এটাই তুমি বলতে চাচ্ছো যে তুমি প্রোঅ্যাক্টিভ এই টাইপের কিছু? ওকে, তাহলে ওটাতেই ফোকাস করো। মানে স্যারের নাম দেওয়াটা অতটা ইম্পর্টেন্ট না। তুমি বেসিক্যালি বলো যে like I proactively reached out the departmental faculty, এরকম আর কি। মানে প্রোঅ্যাক্টিভ টার্মটা রাখলে একদম ক্লিয়ারলি মেসেজটা যাবে আর কি। I modeled an optical switch using MZI crystal, okay, and to reduce so তুমি এখানে প্রথমে দিয়েছো তার কম্পাউন্ড সিম্বল, পরে দিয়েছো লিথিয়াম নাইবিয়েট ক্রিস্টাল, মানে সেকেন্ড কারণটা কি এখানে দিয়েছো ইয়েটা? আচ্ছা, কোনো কারণ নাই, আচ্ছা কনসিস্টেন্সি রাখতে পারবো, বাট জাস্ট ওই সিম্বলটাই বলতে পারো। I diffused the crystal with titanium, okay. This approach curtailed the voltage level to 1V and the project turned into an okay. Okay. So মানে ইস্যু যেটা সেটা হচ্ছে আচ্ছা আগে যত ইস্যু বলে রাখি তার আগে বলি, সেটা হচ্ছে ওভারঅল কিন্তু এসওপিটা খুবই ভালো, আগেরটা পরে যেটা মনে হয়েছিল। কাজে এখন যেগুলো ইস্যু বলছে এগুলো জাস্ট খুবই মাইনর ইস্যু, এগুলো এরকম না যে এসওপিটা কিছুই হয় নাই। হ্যাঁ, সো প্রথম প্যারাগ্রাফের বেসিক্যালি তুমি তোমার আন্ডারগ্রেডের একটা রিসার্চ এক্সপেরিয়েন্সের কথা বলেছো, রাইট? সো আমার কোশ্চেন আছে, why is it the starting paragraph? কেন, আমি একটু কনটেক্সটটা দিই কেন আমি এই প্রশ্নটা করছি। টিপিক্যালি স্টার্টিং প্যারাগ্রাফটা হয় নিজেকে ইন্ট্রোডিউস করা, যে আমি অমুক, আমি এই টপিকে পড়তে চাই, আমি এই কোর্স এবং এই ডিগ্রিতে অ্যাপ্লাই করছি। অলরেডি তুমি সেটা প্রথম লাইন দিয়ে করেছো। সো মানে এই স্টোরিটার দুইটা জিনিস, একটা হচ্ছে এই স্টোরিটার পজিশনিং কেন ফার্স্ট প্যারাগ্রাফ, আর সেকেন্ড হচ্ছে এটা বেসিক্যালি তুমি তোমার রেজিউমিটাকে এক্সপ্যান্ড করেছো। তুমি রেজিউমিতে হয়তো এক লাইনে বলেছো, এখানে তুমি স্টোরিটা একটু বড় করেছো। এসওপি মূল উদ্দেশ্য কিন্তু রেজিউমিটাকে এক্সপ্যান্ড করো না, এসওপির মূল উদ্দেশ্য হচ্ছে এই স্টোরিটা থেকে তুমি কি শিখেছো সেই মেসেজটা কনভে করা। এর অর্থ হচ্ছে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে এই প্রজেক্টটা করতে গিয়ে তুমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি ফেস করেছো এবং সেটা তুমি কিভাবে হ্যান্ডেল করেছো, অথবা সেটা তোমাকে তোমার ভিশন কিভাবে চেঞ্জ করেছে, ওটা নিয়ে আমি বেশি ইন্টারেস্টেড। আমি কি বুঝাতে পেরেছি? বুঝতে পারছি। হ্যাঁ, মানে যেটা করেছিল খুবই ইমপ্রেসিভ, বাট ইট ইজ জাস্ট an detailing of what you already have in your resume, তাই তো? মানে একটা পার্সোনাল স্টোরি বা স্ট্রাগল বা মানে একই প্রজেক্ট যদি অন্য একটা ইউনিভার্সিটিতে অন্য একটা ছেলে বা মেয়ে করতো, সেও এক্স্যাক্টলি এই কাজগুলো করতো। হ্যাঁ, কিন্তু সেটাই আর কি, মানে তোমাকে তোমার পার্সোনাল স্টোরিটা বলতে হবে আর কি। আর সেকেন্ড লেভেল হচ্ছে তুমি এখন এটাকে যেভাবে প্রেজেন্ট করেছো, ইট কুড হ্যাভ বিন ইন এ লোয়ার প্যারাগ্রাফ,
মানে টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে ফার্স্ট প্যারাগ্রাফটার মূল উদ্দেশ্য হচ্ছে একটা হুক তৈরি করা। মানে তোমরা, আমি জানি না, তোমরা শেক্সপিয়ারের 3 অ্যাক্ট স্ট্রাকচার, নাটক লেখার 3 অঙ্কের নাটিকা বা 3 অ্যাক্ট স্ট্রাকচার বলে যে জিনিসটা আছে, প্রথমে তুমি হুক তৈরি করো, তারপর কাহিনীটা জমাও হচ্ছে মাঝখানে মেইন সেকেন্ড অঙ্কে, আর ফাইনাল হচ্ছে তুমি একটা রেজলিউশনে আসো। তো এখানেও ব্যাপারটা ওরকম যে এটা তো একটা স্টোরি টেলিং ডিভাইস, তো তোমাকে একটা হুক তৈরি করতে হবে। হুকটা কুড বি এ স্পেসিফিক প্রজেক্ট, কোনো সমস্যা নেই। সেক্ষেত্রে প্রথম প্যারাগ্রাফে তুমি যদি এরকম একটা স্টোরি দিতে যাও তোমার প্রিভিয়াস প্রজেক্টে, তাহলে হুকটা হবে কি, হাউ দিস প্রজেক্ট ইজ রিলেটেড টু ইউর কারেন্ট রিসার্চ ইন কোয়ান্টাম কম্পিউটিং। এটা কিভাবে তোমাকে কারেন্ট রিসার্চে ট্রিগার করেছে এতটাই যে তুমি আমেরিকায় চলে আসতে পারছো, ওটা হচ্ছে হুক। আমি কি বোঝাতে পেরেছি? ওকে, গ্রেট। দেখি এখন I was learning about condoms. যেমন this is a very unique story, ঠিক আছে? যে মানে একজন আন্ডারগ্রেজুয়েট ছেলে ফাইনম্যান ডায়াগ্রামের, ইনফ্যাক্ট আমারও ইন্টারেস্ট আছে এটা কেনার দেশে গেলে। ফাইনম্যান ডায়াগ্রামের একটা বই লিখে ফেলেছে, দিস হিউজ। সো এগুলো আর কি। তো সো এই যে এটা ইটসেলফ খুবই ইন্টারেস্টিং স্টোরি, ফেয়ার এনাফ। সো এটা থেকে একজন কমিটি মেম্বার মেসেজটা কি, সেটা হচ্ছে মানে আমি যদি কমিটি মেম্বার হতাম, আমি যেটা বুঝতাম সেটা হচ্ছে নাম্বার 1, যে তোমার ব্যাকগ্রাউন্ড ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, কিন্তু তোমার টোটালি ডিফারেন্ট একটা এরিয়ার একটা কনসেপ্ট কুইকলি আয়ত্ত করার অভ্যাস আছে, এবং একটা বই লেখা কিন্তু অনেক ডিসিপ্লিন এবং পরিশ্রমের কাজ। তোমার ওই রকম একটা ডিসিপ্লিন ওয়েতে একটা লম্বা সময় ধরে কাজ করার ব্যাপার আছে। ওকে, সো এই দুটো আমি পাবো। However, in an ideal world, আরো ইন্টারেস্টিং হবে যদি তুমি বলো যে এই এক্সপিরিয়েন্স কিভাবে তোমাকে একজন গ্র্যাজুয়েট স্টুডেন্ট, পটেনশিয়াল গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে প্রিপেয়ার করেছে, এটার উপর যদি তুমি একটা লাইন লিখো, ঠিক আছে? ওকে। সো তুমি এখানে বলেছো প্যান্ডেমিক হিট করেছে, হেন্স তো বিকজ অফ দ্যাট প্যান্ডেমিক। সো আচ্ছা, মানে তুমি কি বলতে চাচ্ছ যে তুমি বায়োসেন্সিং দিয়ে কোভিড রিলেটেড কোন একটা কিছু করতে চাচ্ছিলে? হ্যাঁ, এরকম কিছু একটা বলতে চাচ্ছিলাম, মানে কমিউনিটিতে আমি সার্ভ করতে যাচ্ছিলাম, এরকম একটা ইমেজ বা কিছু একটা। সো তুমি যে বায়োমলিকুল নিয়ে কাজ করেছো সেটা কি কোন একটা পার্টিকুলার ভাইরাসের কোন একটা পার্টিকুলার প্রোটিন নিয়ে কাজ করেছো? পার্টিকুলার ভাইরাস বলতে যদি মানে বায়োমলিকুল বলতে কোনো যদি ভাইরাস থাকে বা এগুলোর মধ্যে প্রোটিন, ডিএনএ বা যে কোনো ভাইরাস যদি থাকে সেটা ডিটেক্ট করতে পারবে আর কি, এরকম। এবং এইটার রেঞ্জ যদি 1 ন্যানোমিটারের, ভাইরাসের লেন্থটা যদি 1 ন্যানোমিটারের নিচেও হয়, দেন এটা রেঞ্জ করতে পারবে। এটা এতটা এফিশিয়েন্ট ছিল। ওকে, দিস ইজ ভেরি ইমপ্রেসিভ। তাহলে ওইটা একটু বললো যে এই লাইনটা মানে লিখছি আমি পরে। ওকে, আচ্ছা দেখি যাই। মানে আমি মানে বাই দ্য ওয়ে ওয়ান্স अगेन দিস আর রিয়েলি ইমপ্রেসিভ। আমি জাস্ট খুব মাইনর ইস্যুগুলো নিয়ে একটু জ্ঞান করছি আর কি। হ্যাঁ, মানে হচ্ছে স্টোরিটা যাতে আরো স্ট্রংলি কানেক্ট করতে পারে আমার স্টোরির সাথে, আমি সেটা নিয়ে খুব স্ট্রাগল করতেছি। সো প্রথম 2টা প্যারাগ্রাফে বেসিক্যালি তুমি তোমার প্রিভিয়াস লাইফে সায়েন্টিফিক কি কাজ করেছো সেটার 3টা কেস দিয়েছো, রাইট? সো আমার সাজেশন হবে কেসের সংখ্যার চেয়েতে কেসটাকে কিভাবে প্রেজেন্ট করছে সেটার উপর গুরুত্ব দাও। মেইন ফোকাস যেটা করো সেটা হচ্ছে এই কেসটা তোমাকে কিভাবে ফিউচার গ্র্যাজুয়েট স্টুডেন্ট হিসেবে প্রিপেয়ার করেছে, ওটাতে ফোকাস করো। ওকে, ওটা বেশি ইম্পর্টেন্ট। ওকে, let's see. So due to my non-coding background, what does it mean? আমি বলতে চাইছিলাম আমার সিএস ব্যাকগ্রাউন্ড ছিল না আসলে। আচ্ছা, বাট আমি জানি, মানে আমি ব্যাটার কোনো শব্দ পাচ্ছিলাম না।
তুমি বলতে পারো যে although I was not a trained software engineer টাইপের কিছু একটা বলতে পারো আর কি, ঠিক আছে? ওকে ওকে হ্যাঁ। So I felt an urgency to learn quantum, তুমি হয়তো যেটা বলতে হচ্ছে in a formal setting, হ্যাঁ এখানে একাডেমিক হ্যাঁ স্টাইল না, এরকম in a কিছু formal setting, হ্যাঁ ওকে। আর এখানে এটসেট্রা মানে কি, এখানে আরো প্রফেসর ছিল? হ্যাঁ আরো 3 জন ছিল, আমি কি সবার নাম দেবো আমি বুঝতেছিলাম না। সো সো নাম দিয়ে তুমি এক্স্যাক্টলি এখানে মানুষ নাম দেয় দুইটা কারণে, একটা হচ্ছে এরা যদি খুব ওয়েল নন হয় তাহলে হচ্ছে তুমি মানে হ্যাঁ মানে এরা পড়িয়েছে মানে ভালো কোয়ালিটি, আর একটা হচ্ছে নাম যদি মানে যে পড়ছে, যদিও চান্স খুবই কম কারণ ওরা তো খালি কোয়ান্টামের লোককে দিয়ে রিভিউ করাবে না, তার যদি পরিচিত লোক হয় তাহলে হয়তো সে একটা ফোন দিবে যে তোমার তো তোমার কথা লিখেছে, তোমার কোনো কমেন্ট আছে কিনা, এরকম আর কি। সো ওকে, দিস সো এটা টু অবশ্যই ওয়ার্ড হবে, নট নাম্বার, ওকে? টু হবে ওয়ার্ড। ওকে সো এই যে এই এখানে যেমন তুমি আসলে একটা চ্যালেঞ্জ তুমি কিভাবে হ্যান্ডেল করেছো এটা নিয়ে ফোকাস করছো, রাইট? দ্যাটস গুড। আর হচ্ছে এই যে 70% মার্কস পেয়েছো, এটা অ্যাচিভ করতে গিয়ে কি তোমার কোনো হিউজ হার্ডল পার হতে হয়েছে, যেটা কোয়ান্টামে খুবই স্বাভাবিক? আচ্ছা, তাহলে ভেরি গুড। ম্যাথমেটিক্স নিয়ে একটু স্ট্রাগল করতে হয়েছে আসলে, হ্যাঁ ম্যাথমেটিক্স হ্যাঁ, একটু মানে স্ট্রাগল ওখানে যদি কোনো স্টোরি থাকে কিন্তু তুমি কিভাবে কোপ আপ করেছো ওটা খুবই ইম্পর্টেন্ট। ওকে তো তুমি বলতে চাচ্ছো তুমি একটা মাইক্রোওয়েভ পালস ডিজাইন করেছো এবং সেটা 24 আওয়ার্স এর মধ্যে হয়েছে। তুমি জাস্ট লিখো এত পার্সেন্ট আন্ডার 24 আওয়ার্স, তাহলেই হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখানে তাহলে জায়গাটাও সেভ হবে। ওকে ওকে, ইট ওয়াজ না, ইট ইজ, কারণ তোমার ক্যারিয়ার তো এখনো চলতেছে। হ্যাঁ, ইট ইজ এ ক্যারিয়ার হাইলাইট ফর মি। কেউ কি ঢুকতে যাচ্ছে? ওকে, সাব্বির ওয়েলকাম। সাব্বির আচ্ছা এখনো জয়েন করা নাই আমি তো অ্যাকসেপ্ট করলাম, কি হলো কে জানে। সাব্বির হ্যাঁ জয়েন করছি ওয়েলকাম। আচ্ছা, তারপর ওকে, যেমন যেমন আমার কাছে যেটা মনে হচ্ছে কেউ যদি কোয়ান্টামের লোক হয় তার জন্য এটা হচ্ছে সবচাইতে বড় কথা, যে জড় পরপুরুষ যে সে তোমাকে হায়ার করবে চোখ বন্ধ করে, কেউ যদি কোয়ান্টামের লোক হয়। ওকে, এটা মনে রাখবা। সো এটার পজিশনিং কিন্তু তুমি ওভাবে করবা আর কি। যদি তুমি এমন একটা জায়গায় অ্যাপ্লাই করো যেখানে কোয়ান্টামের প্রচুর লোক আছে, কেউ না কেউ অবশ্যই কিউ কন্ট্রোলের নাম জানে। স্পেসিফিক্যালি তুমি যদি এখানে ওখানে এমন লোককে এমন জায়গায় অ্যাপ্লাই করো যেখানে ট্র্যাপ ডাউনের লোকজন প্রচুর আছে, তাহলে ডেফিনেটলি তারা ওই মাইকেলের নাম জানে, ও খুবই ফেমাস আর কি। হ্যাঁ মিশেল ব্রুক খুবই হ্যাঁ। সো হ্যাঁ সাব্বির, আমরা এখন যেটা করছি সেটা হচ্ছে সাজ্জাদের এসওপিটা একটু দেখে দিচ্ছি, ঠিক আছে? রিসেন্টলির পরে কমা হবে অফকোর্স। আচ্ছা, সো ইউএনএম যে নর্থ ক্যারোলাইনা স্টেট আইবিএম কিউ হাব, এটা
এই ইনফরমেশনটা দেওয়ার কারণটা কি? আমার বেশিরভাগ কাছে আইবিএম কিউ নিয়ে, আর মিলাদ মারভিন আর তামিম দুজনই আইবিএম কিসকিট নিয়ে কাজ করে। তাহলে তাহলে মানে এনসিএসটি এর নাম না বলে জাস্ট বলো যে ইউএনএম ইজ এ মেম্বার অফ আইবিএম নেটওয়ার্ক, আইবিএম কোয়ান্টাম নেটওয়ার্ক। কারণ একটা জায়গায় সেকেন্ড আরেকটা ইউনিভার্সিটির নাম ভুলেও দিবা না, ইউ নেভার নো কে পড়তেছে, তার বয়স কত, ব্রেনের কি অবস্থা, দেখা যাবে যে কি কি সব গুলাই ফেলছে আল্লাহ জানে, তখন কি চিন্তা করবে। মানে খুবই প্রিসাইজ কথা তোমাকে লিখতে হবে, ভেরি প্রিসাইজ। আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে একটা জিনিস করলে কেমন হয়, মানে টিপিক্যালি যেটা হয় সেটা হচ্ছে কেউ যখন এসওপি লিখে, ধরো একটা ইন্ট্রোডাকশন থাকে, তারপর হচ্ছে তার কিছু লাইফের স্টোরি থাকে, রাইট? এটা কুড বি, it doesn't have to be scientific or it doesn't have to be always academic, it could be just social. কারণ ফর এক্সাম্পল আমি একটা উদাহরণ দিই, সেটা হচ্ছে সাপোজ যে কোনো লেভেলে, যেহেতু আমেরিকা এবং বাংলাদেশ দুইটাই প্যাট্রিয়ার্কিক্যাল সোসাইটি, যে কোনো লেভেলে একটা ছেলের চেয়ে একটা মেয়েকে অনেক বেশি স্ট্রাগল করতে হয়। অর্থ হচ্ছে তুমি যদি কখনো দেখো যে একটা মেয়ে আমার লেভেলে কাজ করতেছে, দ্যার ইজ এ 90% চান্স হচ্ছে সে অ্যাকচুয়ালি আমার চেয়ে স্মার্ট, কারণ তার রাস্তাটা অনেক বেশি কঠিন ছিল। সো এখন যদি একটা অডিয়েন্সে একটা মেয়ে থাকে, আমি 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 এবং সে যদি লিখে যে এই একাডেমিক পারসুইটের জন্য তাকে কি কি সোশ্যাল স্ট্রাগল ফেস করতেছে, দ্যাটস অ্যাকচুয়ালি ভেরি রেলিভেন্ট। ঠিক আছে? সো টিপিক্যালি এটা আমি মেনশন করলাম যে তোমার ব্যাকগ্রাউন্ড মানেই যে অলওয়েজ একাডেমিক বা সায়েন্টিফিক হতে হবে তা কিন্তু না। তো নর্মালি যেটা হয়, মানুষ প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখে, তারপরে কিছু কিছু ব্যাকগ্রাউন্ড থাকে, তার মধ্যে নিশ্চয়ই সব ব্যাকগ্রাউন্ড সমান ইম্প্যাক্ট অডিয়েন্সের মনে বা পাঠকের মনে তৈরি করবে সেটা তারা এক্সপেক্ট করে না। কাজেই যেটা তাদের ধারণা সবচেয়ে স্ট্রংগেস্ট স্টোরি, সেটার উপর বেশি ফোকাস রাখে, সেটা হয়তো বেশি জায়গা নেয়। সাধারণত একাডেমিক, পোস্ট একাডেমিক রিসার্চ এবং এক্সট্রা একাডেমিক কারিকুলাম এগুলো আলাদা আলাদা প্যারাগ্রাফ করে, যাতে খুব কুইকলি বুঝে ফেলা যায় ওর কোনটা ওর একাডেমিক, কোনটা ওর এক্সট্রা একাডেমিক। এবং তারপরে লাস্টে আরেকটা প্যারাগ্রাফ হয়তো টার্গেট ইউনিভার্সিটির প্রফেসরদের কাজের ব্যাপারে আগ্রহটা কেন সেটা নিয়ে লিখে। তো আমার কাছে মনে হচ্ছে তোমার ক্ষেত্রে এই সবগুলো প্যারাগ্রাফে এই সবকিছু কিছু না কিছু আছে। যেমন তো লাস্ট প্যারাগ্রাফে, হ্যাঁ, তো আমি এক্সপেক্ট করেছিলাম লাস্ট প্যারাগ্রাফে তুমি তোমার টার্গেট প্রফেসরদের নিয়ে লিখবে, যেটা তুমি লিখেছো, রাইট? তামিম আর মিলাদ। আবার এর পাশাপাশি তুমি আবার স্প্রিং স্কুলের কথা লিখেছো, রাইট? সো হ্যাঁ, মানে এর ফ্লোটা যদি আরেকটু অর্গানাইজড হয়, যাতে রিডারকে তুমি গাইড করে করে একটা পার্টিকুলার মেন্টাল স্টেটে নিয়ে যাও, সেটা হয়তো আরেকটু বেটার হবে। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ। তো কারণ ইয়ের পরে এই এসওপি লেখার যখন পড়া শেষ হবে, অডিয়েন্স নিজেকে দুইটা প্রশ্ন করবে। একটা হচ্ছে আমি কি ওকে অ্যাডমিশন দিতে চাই কিনা, দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যদি অ্যাডমিশন দেই আমি কি ওকে টাকা দিতে চাই কিনা। সো সাপোজ এই প্যারাগ্রাফে এসে আমি এখন চিন্তা করছি কি, ও আচ্ছা, সে আমার দুইটা কলিগের নাম বলছে, তামিম আর আলবাস। সো আমি যেটা করি সেটা হচ্ছে, এবং ও বলেছে এই দুইজনের সাথেই সে কন্ট্যাক্টে আছে, তো ওই দুইজন যদি ইয়েস বলে যে হ্যাঁ তাকে চিনে এবং তারা এনকারেজ করেছে, আমি গ্যারান্টেড যে আমি তাকে অ্যাডমিশন দিচ্ছি, কারণ আমি তামিম আর মিলাদকে ট্রাস্ট করি। ঠিক আছে? তোমার কিন্তু অ্যাডমিশন কনফার্ম হয়ে গেল। অ্যাডমিশন কনফার্ম হয়ে গেলে অ্যাকচুয়ালি ফান্ডের ভালো চান্স আছে, কারণ তুমি তখন যেটা হয়তো ওরা যেটা করিস, ঠিক আছে, তাহলে তামিম আর মিলাদ যে নেক্সট সেমিস্টারে যে কোর্স পড়াচ্ছে তোমাকে সেটা টিএ করে দিল, তোমার টাকা নিয়ে আর কোনো টেনশন নেই। বাট তারপরে তুমি আবার লিখেছো স্প্রিং স্কুল, আমার এখন আবার ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম যে আমি কি, আমাকে এখন চিন্তা করতে হচ্ছে আচ্ছা এখানে আবার একটা স্প্রিং স্কুলের কথা লিখেছে, আগেও কিছু লিখেছিল, তাও আমাকে এখন আবার স্ক্রল করে উপরে উঠতে হবে, উপরে উঠে ওগুলো পড়ে তার সাথে এটা অ্যাড করে একটা টোটাল পিকচার মনের মধ্যে ড্র করতে হবে যে সবকিছু মিলে স্টোরিটা কতটুকু কোয়ালিটি। আমি কিন্তু অলরেডি তামিম আর মিলাদকে ফোন দিয়ে যে দিব তোমার কথা জিজ্ঞেস করবো সেটা ভুলে গেছি। ভুলে যাওয়ার কারণে তোমার যে একটা গ্যারান্টেড ফান্ডিং ছিল টিএ হওয়ার,
সেটাও কিন্তু হাওয়া হয়ে গেল। আমি কি বুঝাতে পেরেছি? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ মানে এক্সট্রিমলি হাই কোয়ালিটি ম্যাটেরিয়াল, বাট তোমাকে যে অডিয়েন্স তার কথা চিন্তা করতে হবে এবং এটা বুঝতে রাখতে হবে যে তার বয়স, আমি হচ্ছি বৃদ্ধ, আর তারা হচ্ছে আমার ডাবল বয়স ইন জেনারেল। সো তোমাকে এটা বুঝতে হবে। ওকে, না আসলে আমার লিখতে আসলে অনেক That's সময় okay. নিয়ে লিখতেছি আসলে। দ্যাটস ওকে, এটা নর্মাল। আমি প্রায় 2 মাস যাবত এটা লিখতেছি ভাই। দ্যাটস গুড। মানে তোমার তো আসলে কথা বলার অনেক স্টোরি আছে। মানে আমার তো এর অর্ধেকও ছিল না আমি যখন অ্যাপ্লাই করতেছিলাম। তো দিস ইজ অ্যামেজিং, খুবই ইমপ্রেসিভ। এবং মানে তোমার অ্যাডমিশন নিয়ে আমার কোনো টেনশন নাই, কিন্তু মেইন ব্যাপারটা হচ্ছে ফান্ডিংটা যেন কুইকেস্ট ওয়েতে পেয়ে যাও আর কি। আলটিমেটলি হয়তো তুমি পাবাই, কিন্তু তুমি যত তাড়াতাড়ি পাও তত তোমার স্ট্রেস লেভেল কম থাকবে, তাই না? তখন তুমি জানো যে তোমার ফিউচার কি, এটা আর কি। অসম, আই এম রিয়েলি প্রাউড অফ ইউ সাজ্জাদ। এটা খুবই ইমপ্রেসিভ ব্যাকগ্রাউন্ড। বড় হয়ে আমরা তোমার মতো হব, ওকে? না না, বড় হয়ে আপাতত আমি আপনার মতো হতে চাই। আচ্ছা আচ্ছা ভাই, মানে এখানে মানে একটা ছোট্ট যে প্রশ্নটা যেটা ছিল, এই যে স্প্রিং স্কুলের এই ব্যাপারটা কি আমি তাহলে করে দিব যে হচ্ছে, কারণ খুব একটা আমার মনে হচ্ছে কানেকশন আসলেও তৈরি করতেছে না। কারণ ওর সেমিনাল শ্যাথলয়েডের সাথে মিলাদ মারবিনের একটা সেমিনাল কাজ হচ্ছে নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন নিয়ে আর কি। তো আমি মানে ঠিক সেম জিনিসটাই, আসলে সেম জিনিস বলতে ওর যে অ্যাপ্রোচটা ছিল ওটার যে আমার অ্যাপ্রোচটা একটু ডিফারেন্ট আর কি। আমি কার্লেমান লিনিয়ারাইজেশন নিয়ে কাজ করতেছি, যেটা হচ্ছে একটা নন লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনকে ইনফাইনাইট লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনে কনভার্ট করে আর কি। দেন সেখান থেকে হচ্ছে আমি লিনিয়ার ইকুয়েশনের সলিউশনটা বের করে ট্রাই করতেছি আর কি। তো যেহেতু একটা সেমিনাল জিনিস আমি এক্সপ্লেন করছি, তো আমার যেটা মনে হচ্ছে এরর কারেকশন নিয়ে ওর আসলেও খুব একটা কাজ নাই, খুব একটা ভালো। তো আমি মানে কি স্কিপ করবো কিনা লাইনটা, আসলে এরর কারেকশন নিয়ে স্প্রিং স্কুলে যে লাইনটা ছিল। আপ টু ইউ। মানে তুমি এটা স্টোরিটা দিয়ে যেটা অ্যাচিভ করতে যাচ্ছ এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, রাইট? না, অ্যাচিভ তো একটাই, ও যাতে হচ্ছে মানে আপাতত তামিমের সাথে আমার অনেক কথাবার্তা হইছে। তো ও আমাকে বলছে যে হচ্ছে মানে যদি জাস্ট এসওপিটা মানে অ্যাপ্লিকেশন প্র্যাকটিস গুলো যদি ঠিকঠাক মতো ভালো হয়, দেন ও আমাকে ডেফিনেটলি নেবে আর কি। যে আমার একটা ব্যাপার পজিটিভ খুবই ভাইব আর কি। এবং আমি ওরে বলছি যে দেখো আমি মাত্র 2টা থেকে 3টা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতেছি, তো আমার বাকিগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্ট নেই, শুধু আমি তোমারকেই ফোকাস করে আমি মেনলি আমার সব অ্যাক্টিভিটি সাজাচ্ছি। তো এরকম কথা বলছি। আর বলে কি আমি হ্যাপি যে তুমি শুধু আমারে ফোকাস করে এটা করতেছো, কিন্তু এই জন্য আমি বলবো যে অ্যাপ্লিকেশন টেক্সটটা একটু যত পারো স্ট্রং করো আর কি। তো মানে টার্গেট তো একটাই, যাতে আমি যত প্রিসাইজ করা যায় তত ভালো। এটাই। তো আচ্ছা ঠিক আছে, আমি তাহলে ওই লাইনটা স্কিপ করবো যে হচ্ছে যেহেতু কোনো কানেকশন তৈরি করতেছে না। ওকে, হ্যাঁ, অ্যামেজিং, খুবই ভালো, খুবই ভালো। আর আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে ফার্স্ট প্যারাতে মানে আমি ঠিক জানি না যে মানে ইন্ট্রোডাকশনে যে ব্যাপারটা বললেন যে হচ্ছে মানে একটা স্টোরি থাকে বা একটা মানে একাডেমিক ছাড়াও একটা পার্সোনাল, যেহেতু এসওপি জিনিসটা ব্যাপারটা হচ্ছে আমি পার্সোনাল স্ট্রাগল বা আমি পার্সোনালি একটা জিনিস বা একাডেমিকে লাইফে কোপ আপ করতে পারবো নাকি পিএইচডির 5-6 বছর, এই জিনিসটার একটা এক্সপিরিয়েন্স আমার প্রিভিয়াস লাইফ থেকে শেয়ার করতে হয় এবং সেই স্টোরিটা আসলে বলতে হয় আসলে। তো আমি আসলেও খুবই স্ট্রাগল করতেছি বা হচ্ছে করছি যে হচ্ছে এই ইন্ট্রোডাকশনটা আমি কি লিখবো আসলে, যে আমার এই পার্সোনাল জিনিসটা বা স্ট্রাগল গুলো কিভাবে একাডেমিক এগুলোর সাথে ম্যাচ আপ করা, কারণ লেখাটা আসলে অনেক কষ্টকর মনে হচ্ছে আমার কাছে। ফলে দেখা যাচ্ছে যে আপনি যেরকম বললেন যে রেজিউমের একটা অ্যাচিভমেন্ট, ওটা আমি স্টোরি লাইনটা জাস্ট একটু বড় করে লিখছি। মেবি তুমি আগে বাকিগুলো লিখো। নরমালি আমরা যখন রিসার্চ পেপার লিখি আমার কিন্তু ইন্ট্রোডাকশন আর কনক্লুশন লিখি সবার শেষে, রাইট? সো তুমি আগে ভিতরে ম্যাটেরিয়াল গুলো লিখো, তাহলে অটোমেটিক্যালি এটা তোমাকে গাইড করবে। ওকে ওকে ওকে, এই আর কি। আর ভাই আপনাকে তো এসওপি কি বলে অ্যালবার্ট দেওয়াই লাগবে আসলে। দুইটা আমি তো অ্যাপ্লাই করতেছি 3টা জায়গায়, তো মনে হচ্ছে 3টা জায়গা থেকে অ্যালবার্ট লাগবে। হ্যাঁ, আমিও আপনাকে ওটার ভরসা করে আছি। স্যার আমি বুঝি না আসলে কি বললে। মানে এলওআর লেটার অফ রিকমেন্ডেশন। ও ইয়া, অফ কোর্স। আরে এটা আমাকে বলতে হচ্ছে নাকি? আমি সামনে বছর চাবো, এই বছর না, সো একটা বেঁচে গেলেন। ওকে।
ঠিক আছে, থ্যাংক ইউ আমার কাজ কমানোর জন্য। কুল কুল। আমি একটু প্রজেক্ট রিলেটেড একটু একটা জায়গায় আসি, সেটা আচ্ছা, হচ্ছে আমরা কি সাব্বিরের সাথে আগে থেকে পরিচিত? আমার কেন যেন মনে হচ্ছে আজকে ও কি প্রথম আসলো। আমি আজকে ফার্স্ট। ওয়েলকাম ম্যান, ওয়েলকাম টু দ্য আড্ডা। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, মানে আমি জানি না, মানে সবাই কি পরিচিত হতে চাও নাকি তুলবাসু? তুমি ঠিক করো, তুমি যেহেতু কিছু একটা বলতে যাচ্ছিলে। না একটা রাউন্ড অফ ইন্ট্রোডাকশনস হয়েই যাক। ওকে, তাহলে আমার নাম শেহাব, আমি আইবিএম এ কোয়ান্টাম কম্পিউটিং টিমে আছি। আম, আহ, আহ, বাকিরা কে কার পরিচয় দাও। এই তো আমি সাজ্জাদ, এই তো কোয়ান্টাম নিয়ে গুতাগুতি করতেছি, আর আপাতত ধান্দা হচ্ছে একটা পিএইচডি করা এটাতে, এটাই। আমি তুর্বসু, আমি ইন্ডিয়া থেকে। আমিও মোটমাট একটু গুতোগুতি করছি কোয়ান্টামে এই পর্যন্ত। আমি ইসমাম, আমি ঢাকা ইউনিভার্সিটি কেমিস্ট্রি 4th ইয়ারে, এবং বাকি দুইটা আনসার সেমই, গুতাগুতি করি আর ধান্দা হলো সামনে বছর পিএইচডি অ্যাপ্লাই করবো। আমি অর্ণব, এই বছর ব্যাচেলার্স কমপ্লিট করলাম, এইবার মাস্টার্স করব আগে। সো এখন ওই পেপার লিখছি আমার তুলবাসুর সাথে বসে বসে। আসসালামু আলাইকুম, আমি সাব্বির। আমি ফিজিক্স মেজর থার্ড ইয়ারে পড়ি। আর এই কোয়ান্টাম নিয়ে মানে আমার কোয়ান্টাম কম্পিউটিং দিয়েই শুরু করতে চেয়েছিলাম, বাট আপাতত এমআইটি ওসিডব্লিউর 804 করেছে। 804? হ্যাঁ, কোয়ান্টাম ফিজিক্স 1, এটা হচ্ছে ওকে স্প্রিং 13। ওকে ওকে, গুড গুড গুড, ভেরি গুড, কংগ্রাচুলেশনস। ওকে, এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করে নিই, সেটা হচ্ছে যে লেটস সে দ্যাট উই হ্যাভ আ কুপ ফর্মুলেশন, মানে আমাদের যেমন আছে। এবার আমি দেখতে চাইছি যে কোন কোয়াড্রেটিক প্রোগ্রাম ইজ মোর নয়েজ রেজিলিয়েন্ট, মানে হোয়াট আর দ্য প্যারামিটার্স দ্যাট আই শুড লুক আউট ফর যখন আমি এটাকে ইমপ্লিমেন্ট করছি। গ্রেট কোয়েশ্চেন। এটা মানে এটা যদি বের হয়ে যায় তাহলে তো আর চাকরি থাকবে না আমার। ওকে ওকে, সো না, মানে অন এ সিরিয়াস নোট, সো এটা অ্যাকচুয়ালি একটা অ্যাক্টিভ এরিয়া অফ রিসার্চ। আই ইভেন ডোন্ট থিঙ্ক মানে এখনো কেউ অতটুক গেছে। ওয়েল ওকে, আই উইল টেক ওয়ান স্টেপ ব্যাক। ওকে, ইয়েস, আমার মনে হয় এটা সবচেয়ে কাছাকাছি যে কাজটা হয়েছে। এক সেকেন্ড, এটা কি ওটা কি তামিমেরই পেপার? আমি একটু দেখি, মানে আমি একটা স্টার্টিং পয়েন্ট দিই। ওকে, give me 1 second. Okay, let's see. Hmm. So আমি ঠিক শিওর না, আমাকে একটু খুঁজে দেখতে হবে। আইডিয়াটা হচ্ছে এইটা যে সাধারণত আমি লিনিয়ার ইন্টিজারের জন্য আমি জানি যেটা করে লোকজন। ইয়েস, অ্যাকচুয়ালি আই এম সরি, আমি তোমাকে আবার একটু থামাচ্ছি। আমার মনে হচ্ছে কোয়াড্রেটিক প্রোগ্রাম দিয়ে কুইজকিট দিয়ে দেখি ওখানে পাই কিনা। আমি একটা পেপার পাঠাচ্ছি, এটা আমি একটা পেয়েছিলাম দাও যখন তো। আমি টাইপ করেছিলাম, হ্যাঁ, এই সুমিত খাত্রি পেপার। কুইজকিট অপটিমাইজেশন algorithm converter. Yes, integer to binary.
অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমি পেয়েছি, আমি দেখি এটা দিতে পারি কিনা। ওকে, ইয়েস পেয়েছি। তোমার প্রশ্নটার আমার ধারণা এখনো এনাফ রিসার্চ হয়নি উত্তর দেওয়ার জন্য, বাট সবচেয়ে কাছাকাছি যে রেজাল্টটা আছে আমার জানা মতে সেটা হচ্ছে আমি লিঙ্ক দিলাম। সো ওরা যেটা করেছে সেটা হচ্ছে ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেম। এই ইন্টিজার প্রোগ্রামিং প্রবলেমটাকে তারা বাইনারিতে কনভার্ট করেছে, অর্থাৎ কিউবোতে কনভার্ট করেছে। কিউবোতে কনভার্ট করার পরে তারা দেখেছে যে কিভাবে কনভার্ট করলে এটা সবচেয়ে বেশি নয়েজ রেসিলিয়েন্ট হয়। সো এটা কি কোনোভাবে অ্যাড্রেস করে? হ্যাঁ, এটা অ্যাড্রেস একটা দিক দিয়ে করে। আরেকটা আমি মানে এখনই পেলাম, সেটা হচ্ছে সেকেন্ড যে জার্নালটা মানে মানে পিআর এ যেটা পাঠালাম, ওইটা আমি Okay. এক্ষুনি মানে এখন পেলাম আমি এটা। ওকে দেখি। ও আচ্ছা, এটা হচ্ছে ও আমি যেটা দিয়েছি ওটা হচ্ছে ভেরিয়েশন অ্যালগরিদমের তৈরি প্রস্তাব, নামটা তৈরি হওয়ার আগের মানে আচ্ছা, কোয়ান্টাম ভেরিয়েশন আচ্ছা। অ্যালগরিদম। আচ্ছা লেটস সি। ও হ্যাঁ হ্যাঁ, আই ডোন্ট থিঙ্ক এটা মানে আমার কাছে মনে হচ্ছে তুমি বলতে চাচ্ছিলা একটা কিউব অফ ফর্মুলেশনকে কিভাবে নয়েজ রেসিলিয়েন্ট করা যায়, রাইট? রাইট 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 তো রাইট। এটা প্রবাবলি অলরেডি কিউব অফ ফর্মুলেশন হয়ে গেছে, তুমি সার্কিট লেভেলে কিভাবে কাজ করবা। সো প্রবাবলি দুটো ডিফারেন্ট কোশ্চেন। সো তুমি আমি যেটা দিয়েছি ওটা একটু দেখো, তো ওইটা তোমার কাছে কেমন মনে হয়? হ্যাঁ হ্যাঁ, দিস ইজ গুড, দিস ইজ গুড। অসাম। আমরা যদি দেখাতে পারি মানে খুবই ভালো হবে এটা। সবকিছু যে একটা পেপারে করতে হবে তা কিন্তু না, ওকে? প্রত্যেকটা না ব্যাপারে না না মানে হ্যাঁ হ্যাঁ, এখানে শুধু আমরা এটাই দেখালাম যে না ভিকিউ আর কিউএ দিয়ে করা যেতে পারছে, জাস্ট এটুকুই দেখিয়ে দিতে পারছি। রাইট, এক্স্যাক্টলি। ওকে, আর কি কোনো কিছু নিয়ে আমরা আজকে আলাপ করতে যাচ্ছি? আমি আরেকবার আপনাকে মানে একটুখানি হয়তো একটু পচাইছি, কিন্তু মানে একটাই প্রশ্ন আমার, মানে 155 নিয়ে সমস্যা হবে না তো? আমার খুব চাপ লাগছে। মানে আমি যখন অ্যাপ্লিকেশন দেখি আমি অ্যাকচুয়ালি জিআরই স্কোর দেখি না। মানে আমি যেটা দেখি সেটা হচ্ছে রিকমেন্ডেশন লেটারে কি আছে এটাই দেখি। জিআরই স্কোর হচ্ছে অনেস্টলি এটা আসলে খুব একটা, এটার সাথে কিন্তু ফিউচার সাকসেসের কোনো রিলেশন নাই। এটা কিন্তু অনেকদিন ধরেই রিসার্চে সবাই জানে, যে কারণে অনেক ডিপার্টমেন্ট এটাকে বাদ দিচ্ছে। ওকে, আচ্ছা, আরেকটা লাস্ট কোশ্চেন ছিল বোধহয়, প্রবাবলি বোধহয় এর আগের মিটিং আমি থাকতে পারিনি। আগের মিটিং বা এর আগেরটা বলছিলেন ভাইয়া যে আমাদের রাইজিং পেপারটা বোধহয় আইবিএম ইন্টারনাল সার্ভারে দিবেন বা কিছু একটা রিভিউ নেওয়ার জন্য বা কিছু একটা, মানে সামথিং অ্যালং দোজ লাইনস। আই ডোন্ট রিমেম্বার দ্য এক্সাক্ট। ও হ্যাঁ, আমি এটা শেয়ার করেছি, কিছু লাইক টাইক দিয়েছে দেখলাম ওখানে লোকজন। কোনো রেসপন্স নেই। আমাকে কোনো প্রশ্ন করে নাই, আমি জানি না তাদের মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা। আচ্ছা আচ্ছা, এটার জন্য হ্যাঁ, ওকে, নো প্রবলেম। আর কি কোনো ভাই আপনি বলো। মানে না লাস্ট যেটা ছিল সেটা হচ্ছে আপনি একটু ফ্রি টাইমে ওই প্রোটিন ফোল্ডিং এর যে অ্যাপ্রক্সিমেট জিনিসটা নিয়ে ওকে, হ্যাঁ ওটা আমার দিতেই আগামী 1 মাস এগুলো নিয়ে আমার যাবে। আমার কিছু হায়ারিং করতে হবে, কারণ আমি তো নর্থ থিওরির লোক, তো আমার নর্থ থিওরি একটা পোস্টডক হায়ার করতে হবে। ভাই আমাকে হায়ার করেন, হ্যাঁ ডেফিনেটলি। ওকে, ঠিক আছে তাহলে। হ্যাঁ, হ্যাঁ, টেক কেয়ার, বাই বাই। সাব্বির ওয়েলকাম अगेन। আচ্ছা, আগে তো রেকর্ডিং বন্ধ করতে হবে।